আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী বরগুনায় তোফাজ্জলের দাফন, জাহাঙ্গীরনগরে হত্যার ঘটনায় গ্রেপ্তার 1, আইন নিজের হাতে তুলে না নিতে হুঁশিয়ারি পুলিশের। সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানকে কারাগারে প্রেরণ, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। অনেক লোককে ভয় দেখিয়ে জমিও তিনি ক্রয় করে এবং কি না ক্রয় করেও তিনি দখল করেছেন। বিভিন্ন অঞ্চলে সে এত পরিমাণ টাকাগুলো মেরেছে সাধারণ জনগণের, যেটা মানে বলার ভাষ্য থাকে না। বেঁধে দেয়া দামের তোয়াক্কা করছেন না ডিম ও মুরগির ব্যবসায়ীরা, খামার থেকে খুচরা সব পর্যায়ে একই অবস্থা, নজরদারি বাড়ানোর দাবি। 3 জনের কাছে বিক্রি হওয়ার পরে মনে করেন যে আমরা যখন পাই তখন মনে করেন যে আমরা 65 টাকা 70 টাকা ব্রয়লার মুরগি পাইকারি কেনা লাগতেছে। মুরগি যে কায়দায় আছে তাতে আমরা মোটামুটি এতে আমরা সামলাই চলতে পারি না। আজ থেকে সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। শুক্রবার বিকেল 3:30 থেকে যাতায়াত করা যাবে রাত 9:40 পর্যন্ত। দ্রুতই সচল হবে মিরপুর 10 নম্বর স্টেশন। প্রায় 6 বছর ধরে বন্ধ রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র শাহবাগ শিশু পার্ক। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা, 6 মাসের মধ্যে চালু করা সম্ভব বলছে রাজুক। জলবায়ু সহায়ক প্রকল্পে বাংলাদেশের সারাফ নাওয়ারের বিশ্বজয়, পেছনে ফেলেন 85 দেশের 9 শতাধিক শিক্ষার্থীকে। স্থাপত্যে দেশকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। সিস্টেমে যেন ক্ষতি না হয় এমন কিছু করতে হয়, তো এটার জন্য আমার প্রজেক্টটা বিশেষভাবে জুরি বোর্ডের কাছে গিয়েছিল যে আমি এমন একটা ডিজাইন করেছিলাম যেটা ইকোসিস্টেমে ইনভেসিভ কিছু হবে না, বরং সেটা ইকোসিস্টেমকে আরও রিস্টোর করবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তার 6 শিক্ষার্থীকে আদালতের হাজতখানায় নিয়ে গেছে পুলিশ। হত্যার পর শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করে। মামলার পর এই ঘটনার সাথে জড়িত 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভির ফুটেজে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। আলামত সংগ্রহের পর তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে রাত 10টা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। বরগুনায় দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলকে। সকালে পাথরঘাটায় তালুক গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে স্থানীয় মাদ্রাসা মাঠে হয় জানাজা। এ সময় তোফাজ্জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। কয়েক দফা মারধর করা হয় তাকে। তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে গণপিটুনি দেয়া 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এই তোফাজ্জলের মায়ের জানাজা, বাবার জানাজা আমি পড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাকেই ওর জানাজাও যে আমাকে পড়াতে হবে এটা জীবনে ভাবি নাই। আমার জানাজা তো ও পড়বে। যারা এই অপরাধের সাথে জড়িত বা এর সাথে আছে তদন্ত করে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তিটুকু যখন হবে তখন আমরা সবাই, ওর আত্মীয় সবাই শান্তি পাবো। জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। এতে অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিব সহ সাময়িক বহিষ্কৃত 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাতনামা 20-25 জনকে আসামি করা হয়েছে। জড়িত সন্দেহ হাবিবুর নবী নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী। পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং 15-20 জনের নাম 15-20 জন অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে। দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছে পুলিশ। আর কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারও নেই বলেও জানানো হয়। কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবার 999-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তির বিরোধে সকল সচেতন নাগরিকের সহযোগিতা চেয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালত হাজির করা হয় তাকে। পরে জামিন ও রিমান্ড আবেদন সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতে পরবর্তীতে শুনানির আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাতে জেলার শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় 2 সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা হয়। এই মামলায় 2 নম্বর এজাহারভুক্ত আসামি এম এ মান্নান। যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নাই, সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের, তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে, এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে। ওই দিন সমস্ত কিছু শুনানি হবে। আজকে ওনাকে কাস্টডি সিডাব্লিউ মিলে জেল হাজতে প্রেরণ করা হবে। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন যেন আলাদিনের চিরাগ পেয়েছিলেন। সংসদ সদস্য হওয়ার পর তরতর করে বেড়ে যায় তার সম্পদ, যা 12 বছরে বেড়েছে 2800 ভাগ। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, তদবির বাণিজ্য ও শিক্ষক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এম এ আজিজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সহযোগিতা করেছেন আমাদের কুড়িগ্রামের সহকর্মী নাজমুল হোসেন। তার কাছে রিটার্নে আমার একটা ছেলে টিকছে, আমাকে বলতেই হয়। জাকির হোসেন কুড়িগ্রাম 4 আসন থেকে এমপি হন 2008 সালে। পরের 2 নির্বাচনেও পার হন নৌকার টিকিটে। 2019 সালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী করা হয় তাকে। ভোটের আগে 2008 সালে হলফনামায় জাকির হোসেন বার্ষিক আয় দেখান 2,50,000 টাকা। মোট সম্পদ 13,10,000। 2013 সালে লাফিয়ে বাড়ে তার আয়, দেখান 14,62,295 টাকা। নগদ অর্থ সহ সম্পদের পরিমাণ 91,44,000। 2018 সালে আয় কমিয়ে দেখান 2,79,000 টাকা। তবে সম্পদ বেড়ে দাঁড়ায় 5,12,00,000-এ। এলাকাবাসীর অভিযোগ, এমপি হওয়ার পর জাকির মরিয়া ছিলেন ভূমি দখলে। প্রকল্পের মাধ্যমে ভরাট করে মাজারের নামে জায়গা দখল, মাদ্রাসা জায়গা দখল করে নিজের নামে করেন টেকনিক্যাল স্কুল। সৌর প্ল্যান্টের নামে জায়গা অধিগ্রহণ করে নির্মাণ করেন ব্যক্তিগত স্থাপনা। গুচ্ছগ্রামের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি জায়গায় গড়েন অটো রাইস মিল। খাস জমি দখল করে নির্মাণ করেন মার্কেট, সরকারি পুকুরের জমি দখল করে দোকানঘর নির্মাণ সহ রৌমারী, রাজীবপুর, কুড়িগ্রাম সদর ও রাজধানীতে গড়েছেন অঢেল সম্পদ। চাকরি করতাম বলে তো টাকা নিয়েছিনি এবং অনেক লোককে ভয় দেখিয়ে জমিও তিনি ক্রয় করে এবং কি না ক্রয় করেও তিনি দখল করেছেন। শুধু খালি আমাদের চরশোলমারি নয়, শৈলমারি ইউনিয়নে যান, রৌমারী সদরে যান, বিভিন্ন অঞ্চলে সে এত পরিমাণ টাকাগুলো মেরেছে সাধারণ জনগণের, যেটা বলার ভাষ্য থাকে না। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করা অপরাধ। সেক্ষেত্রে প্রার্থীদের হলফনামা ও সম্পদের সঠিক হিসাব নিলেই তার নির্বাচন করার পথ বন্ধ হয়ে যেত। এক্ষেত্রে গাফিলতি করেছে নির্বাচন কমিশন। যদি মিথ্যা তথ্য আসে, তারা কিভাবে যাচাই করবে, কিভাবে বাছাই করবে, এ ধরনের কোনো উদ্যোগ কোনো কমিশনই নেয়নি। যে কারণে যারা রাজনীতিতে ইনভেস্ট করে তারা আরও উৎসাহিত হয়েছে। তুমি আমাকে অফিসিয়ালি একটা ভুল তথ্য দিয়েছো, এটা তো অফেন্স, ক্রিমিনাল অফেন্স, তাই না? এটা তো সরকারি ফর্মে দিয়েছো এবং সরকারিভাবে দিচ্ছ। তো তুমি একটা মিথ্যা তথ্য দিলা, তার জন্য তোমার শাস্তি হবে না, তাও তো হতে পারে না।
মাদক বাণিজ্যের পৃষ্ঠপোষক হিসেবে গোয়েন্দা রিপোর্টে নাম আসে জাকির হোসেনের। 2020 সালে ইয়াবাসহ গ্রেপ্তার হন তার গাড়ি চালক। প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ থেকে কমিশনের ভাগ নিতেন স্থানীয় শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের মাধ্যমে। নিরীহ মানুষ যারা টাকা দিয়ে চাকরি দেয় না, টাকা ফেরত নিতে গেলে তাদের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। যখন উনি এমপি হন নাই তখন তো ওই রৌমারীবাসী তাদের একটু 2 টাকা খরচ পর্যন্ত বাকি দেয় না, কোনো দোকানে যে উনি বাকি পায় না। প্রতিমন্ত্রী হলে জাকিরের ছত্র ছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন তার স্বজনরা। সড়ক ও জনপথের জমিতে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, পরে সেখানে পাথরের ব্যবসা শুরু করেন তার ছেলে। কোনো একজন পলিটিশিয়ান বাংলাদেশ ইতিহাসে যে প্রচুর টাকা ইনকাম করেছে অবৈধভাবে, এটাকে ইনভেস্ট করে নানাভাবে টাকা পাচার করেছে, কারো কি শাস্তি হয়েছে? হয় না। সো এটা তাদেরকে উৎসাহিত করেছে। এখন এই জিনিসটাকে বন্ধ করতে হবে। সমাজের মানুষ হয়ে গেছে। আগে একটা খারাপ কাজ করলে তাকে সমাজের লোক ঘৃণার চোখে দেখত। এখন কারো যদি 10টা গাড়ি থাকে তার গ্যারেজে, তার বাড়িতে লোক বেশি যায়। বালু, পাথর ও মাদক বাণিজ্যে শূন্য থেকে কোটিপতি হয়েছেন জাকির ও তার স্বজনরা। অবৈধ বাণিজ্য বন্ধে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়। পরে নিউমার্কেট থানার দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় মশিউর রহমানকে। এখন পর্যন্ত মশিউর রহমানের বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। ডিবি জানায় বিকেলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের রিমান্ডের আবেদন করবেন তদন্ত কর্মকর্তা। মশিউর রহমান দীর্ঘ সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি। সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয় মশিউর রহমানকে। সরকারের বেঁধে দেয়া ডিম ও মুরগির দামের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। গত 2 দিনে রাজধানী ও বিভাগীয় শহরে দাম না কমে উল্টো বেড়েছে। খামার থেকে খুচরা সব পর্যায়ে একই অবস্থা। ব্যবসায়ীদের দাবি, দাম বলে দিয়ে পোলট্রি বাজার নিয়ন্ত্রণ করা যাবে না, কমাতে হবে ফিডের খরচও। অন্যদিকে খামারিদের যুক্তি, আপাতত তাদের মুনাফা হলেও এই বাজার সাময়িক। সরকার মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে 5 দিন আগে। ভাবনা ছিল এর সুবাদে খামার, পাইকারি ও খুচরা পর্যায়ে অযৌক্তিক দর নিয়ন্ত্রণে আসবে। প্রথম 2 দিন সেই আভাস মিললেও পরে দাম উল্টে গেছে। ছুটির দিনে রাজধানীর মিরপুর 6 নম্বর বাজার, এখানে প্রতি পিস ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা দরে। 250 টাকার সোনালি হঠাৎ 270 কিংবা 280 টাকা। অবশ্য হাইব্রিড জাত হলে দর কিছুটা কম। জানা গেল বাজারের এই হাল সরকারের দাম বেঁধে দেওয়ার পর থেকে। সরবরাহ স্বাভাবিক, তারপরও অহেতুক দাম বাড়িয়েছেন পাইকাররা। ফার্মের লাল ও সাদা ডিমের ক্ষেত্রেও একই অবস্থা। প্রথমে আমার কাছে বিক্রি হয়, আমার কাছে আপনার কাছে বিক্রি হয়, আপনার কাছে মনে করেন আরেকজনের কাছে বিক্রি হয়। 3 জনের কাছে বিক্রি হওয়ার পরে মনে করেন যে আমরা যখন পাই তখন মনে করেন যে আমরা 65 টাকা 70 টাকা ব্রয়লার মুরগি পাইকারি কিনা লাগতেছে। যার দরকার একটা সে অর্ধেক পারলে অর্ধেক কিনে, এই সিস্টেম তো আমাদের দেশে নাই, যার ফলে অনেক কষ্ট হয়েছে। আর 90 টাকা মুরগি চাইলে উল্টে জোর যায় কাস্টমার, কি করবো আমরা বলেন। আগের তুলনায় অনেক কম উৎপাদনক, তারপরে ডিমের চাহিদা এখন বেশি থাকে, কারণ অন্যান্য খাদ্যদ্রব্য বাজারজাত হয় নাই, তাই ডিমের চাহিদা এখন বর্তমানে অনেক বেশি। রাজশাহীর পাইকারি বাজারও ব্যতিক্রম নয়। এখানে গত 2 দিনে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়েছে। স্বস্তির এই ডিমের বাজারেও ক্রেতাদের প্রশ্ন, তাহলে দাম বেঁধে দিয়ে কি লাভ হলো? সব কিছু আপনার কোম্পানির ব্যবসা, তো ওদের ইচ্ছা মতো আপনার ব্যবসা করে। একবার আপনার দাম কমিয়ে আবার পরবর্তীতে দাম বাড়িয়ে দাম তুলে লাই। 10,000 দরকার, সে যাতে 5,000 পাই, আর 5,000 টাকা ডিম অন্য যায় ডিলার পাই, ওর কাছ থেকে আবার কিনতে হয়। পিলে চমকে দিচ্ছেন খামারিরা। পিরোজপুরের উদ্যোক্তারা বলছেন প্রতি পিস ডিমের উৎপাদন খরচ এখন 9 টাকা, কিন্তু বিক্রি করছেন প্রায় 12 টাকায়। অর্থাৎ প্রাণী সম্পদ দপ্তরের বেঁধে দেওয়া দরের চেয়েও তাদের ব্যয় কম। তাহলে এত লাভ কেন করছেন তারা? বর্তমান সময়ে বাজার কিছুটা ভালো আছে। আমি 11 টাকা 90 পয়সা করে প্রতিটি ডিম বিক্রি করি, কিন্তু এই বাজার স্থায়ী না, এটা সীমিত সময়ের জন্য। বেশিরভাগ সময় আমাদের 9 টাকা 10 টাকা বা 10 টাকা প্লাস, এমনকি 8.5 টাকা 8 টাকাও ডিম বিক্রি করতে হয়। রোগ বেলায় মোটামুটি মুরগি যে কায়দায় আছে তাতে আমরা মোটামুটি এতে আমরা সামলাই চলতে পারি না। ব্যবসায়ীদের পরামর্শ, জটিলতা সমাধানে নজরদারি বাড়াতে হবে সাপ্লাই চেনের সব পর্যায়ে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বেশ চড়া রাজধানীর সবজির বাজার। বেগুনের কেজি আবারও শতকের ঘরে কাছাকাছি। হঠাৎ করেই কাঁচামরিচের দর কিছুটা চড়া। মাছের আড়তেও নেই স্বস্তি।
রফতানি বন্ধ থাকার সুফল পাচ্ছেন না ইলিশের ক্রেতারা। 1 কেজি ওজনের দাম হাঁকা হচ্ছে 1900 টাকা। এদিকে যোগান স্বাভাবিক থাকলেও ডালের দাম বাড়তে শুরু করেছে। দামের উত্তাপে পড়ছে সবজি বাজার। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। দু একটি বাদে 70 টাকা কেজির নিচে নেই কোনোটি। দুদিনের ব্যবধানে কেজিতে 50 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 260 টাকায়। বেগুন করলার জন্য দিতে হবে 80 থেকে 90 টাকা। শসার দাম উঠেছে শতকের ঘরে, আর টমেটোর স্বাদ নিতে চাইলে দিতে হবে 160 টাকা। চড়া দামের সবজি কিনতে নাকাল ক্রেতারা। কালকে আমি করলা কিনছি 70 টাকা করে, আজকে 80 টাকা। এখন যত দিন যাচ্ছে ততই জিনিসপত্রের দাম বেড়েই চলছে। এখন আমাদের মতো মানুষের জন্য আসলে এটা খুবই দুর্বিষহ হয়ে উঠে পড়েছে। খুব হিমশিম কাজ আছে, কারণ আমরা যে কর্মস্থলে যেখানে আছি কিন্তু বেতন তো আর আমাদের বাড়ে না, কিন্তু সেই হিসাবে মাল চালের দাম তো কমার কথা ছিল, কিন্তু কমে না। বৃষ্টিটা হয়েছে, কিছু গাছ মরে গেছে। 3 দিনের বৃষ্টিতে কিছু গাছ নষ্ট হয়ে গেছে, সাপ্লাই কমে গেছে। দাম কমার সুবাতাস নেই মাছের বাজারেও। 400 টাকা কেজি নিচে নেই চাষের রুই কাতলা। আর নদ নদী কিংবা খাল বিলের দেশি মাছের স্বাদ নিতে চাইলে দিতে হবে 800 থেকে 1000 টাকার বেশি। অনেকটা ধরাছোঁয়ার বাইরে ইলিশের বাজার। ভরা মৌসুম, রপ্তানিও নেই, অথচ দাম আকাশ ছোঁয়া। 1 কেজি ওজনের ইলিশ মিলছে 1700 থেকে 1900 টাকায়। 700 গ্রামের ইলিশের জন্য গুনতে হবে 1200 টাকা পর্যন্ত। প্রত্যেকটা মাছের দাম জিজ্ঞেস করলাম, প্রত্যেকটা মাছের দাম এরা একটু বেশি চাচ্ছে মনে হয়। গত পরশু আমি এখানে ইলিশ মাছের দাম করে গেছি কেজি প্রতি 1800 টাকা, আজকে চাচ্ছে 2000 টাকা। বলে কি যে আপনি 1900 টাকা হলে নিতে পারেন। মাছ খুব কম, ইলিশ মাছ এই জন্য দাম কমে না। ইলিশ মাছ তুলনামূলক দাম অনেক এখন। ইলিশ মাছ মনে করেন এখন 1 কেজিটা 1600-1700 টাকা কেজি ভালোটা। নতুন করে বেড়েছে সব ধরনের ডালের দাম। মসুর, মুগ এবং বুটের ডাল প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। মসুর ডাল দেশিটা 135 টাকা, বুটের ডাল হলো 135 টাকা, আর ছোলা হয়েছে 125 টাকা, এগুলো আসলে 110 টাকা আগে। কেজিতে 5 টাকা কমে আলুর কেজি এখন 55 টাকা, আর দেশি পেঁয়াজের দাম হাঁকা হচ্ছে 115 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রতিক বন্যায় দুর্গম এলাকায় বানভাসীদের ত্রাণ পৌঁছে দিয়েছে বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন 25 তারিখ থেকে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়। 20 কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী সংগ্রহ হয়েছে। আরও বলেন, এখন পানি নামলেও দুর্ভোগ বেড়েছে। হেলথ ক্যাম্পের পাশাপাশি কৃষকদের জমি চাষাবাদের জন্য সহযোগিতা করা হচ্ছে। জানান, শিশুদের বই খাতা নষ্ট হয়, শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বিএনপির পক্ষ থেকে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে পুনর্বাসন এবং যারা পঙ্গু হয়েছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিএনপি প্রতিষ্ঠার মূলেই ছিল বিএনপি মানুষের পাশে থাকে, এবং সেই জন্যই আমাদের নেতা কর্মীরা ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে ছিলেন। দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন তাহলে তাদেরকে যাদেরকে সম্ভব টিন এবং যাতে একটা করে ঘর দাঁড় করাতে পারে সেটার জন্য যা প্রয়োজন সেগুলো আমরা দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে কেন্দ্রীয়ভাবে সহায়তা করছি। চেন্নাই টেস্টে ভারতকে 376 রানে অল আউট করে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 40 রান। ম্যাচটি কভার করেছেন, চেন্নাইয়ে রয়েছেন আমার সহকর্মী হাসিনুর রহমান, তিনি ম্যাচটি কভার করেছেন। তার কাছ থেকে বিস্তারিত জানবো আমরা। হাসিনুর, ভারতকে 400 রানের মধ্যে অল আউট করার পরিকল্পনায় সফল বাংলাদেশ, কিন্তু এই উইকেটে টাইগারদের ব্যাট করাটা কতটা সহজ হবে মনে করেন আপনি? আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। উইকেটটা কিন্তু খুব আহামরি নয়, কিন্তু ভারতীয় বোলাররা ভালো জায়গায় বল করছেন। তবে যেই ফল, বাংলাদেশ যে দ্রুত 4 উইকেট হারিয়েছে, আমার মনে হয় এর পুরো দায় বাংলাদেশি ব্যাটারদের। তারা খুবই বাজে ভাবে খেলেছে। আপনি যদি দেখেন, শুরুতে সাদমান শুরু থেকেই এমন জড়সড় হয়ে খেলছিল, তার শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল যে তিনি আসলে ভীত হয়ে খেলছেন। তো স্ট্যাম্পে সোজা একটা বল ছাড়তে গিয়ে বোল্ড হয়েছেন। এর পরবর্তীতে মমিনুল হক যেভাবে বোল্ড হয়েছেন, ইভেন জাকির হাসান ইনকামিং ডেলিভারিতে তারা একদম ব্যাড ফিনিশ, তারা সেই জায়গা থেকে
তারা ক্যাপিটালাইজ করতে পারেনি, বোল্ড হয়ে গেছেন দুজনেই। তো খুবই হতাশাজনক পারফরমেন্স। আস্তে আস্তে পিচটা কিন্তু স্পিন সহায়ক হয়ে যাবে, সেই জায়গা থেকে আমাদের ব্যাটারদের খুব ধৈর্যের সঙ্গে পরীক্ষা দিতে হবে। তবে একটু সেট হওয়ার পরে কিন্তু এই উইকেটে রান হবে, এমন নয় যে এখানে আপনি মাটি কামড়ে পড়ে থাকবেন। আপনি যদি লিটনের ব্যাটিং দেখেন, এখন পর্যন্ত অলমোস্ট 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। সাকিব আল হাসানও সেরকমই করেছেন, আমরা এর আগের দিনও দেখেছি, অশ্বিনও করেছেন। অর্থাৎ এই উইকেটে আপনি যদি টিকে থাকেন সেক্ষেত্রে বড় স্কোর হবে। যারা সেট হবে তাদেরকেই আসলে বিগ রোল প্লে করতে হবে। অর্থাৎ কেউ যদি 30-40 রান করে তাকে চেষ্টা করতে হবে সেটা সেঞ্চুরিতে রূপান্তরিত করতে, যেটা অশ্বিন এবং জাদেজা করেছে। সবাই সেট হবে না, সবাই ভালো করবে না, এটাই স্বাভাবিক সেই বিষয়টাই। তবে এখনো আস্থাহত হওয়ার সুযোগ নেই, কেননা লাস্ট কয়েক সিরিজ ধরে আমাদের লোয়ার অর্ডার থেকেই রান আসছে, লোয়ার মিডিল বা মিডিল অর্ডার থেকেই। সেই লিটন ইনফর্ম এখনো আছেন, সাকিব আছেন। আমরা আশা করব সাকিব অনেকদিন থেকে ব্যাটে ভালো রান পাচ্ছে না, এই ম্যাচে যেন তিনি অন্তত দলের যখন কঠিন প্রয়োজন তখন তিনি যেন আরেকটু হাল ধরতে পারেন, দলের ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারেন। তার ফিল্ডিংটা একেবারে ভালো হয়নি, তিনি দুটি সহজ ক্যাচ মিস করেছেন, তো সেটা এখন ব্যাটিং এ পুষিয়ে দেওয়ার সুযোগ আছে। তো আপাতত যে ম্যাচের পরিস্থিতি, বাংলাদেশের প্রথম টার্গেট আমার মনে হয় আগে ফল-ওয়ান এড়ানো, তার পরবর্তীতে যতটুকু গ্যাপ কমানো যায় ততটুকুই। তবে আমার মনে হয় এই দুই ব্যাটারেই লাস্ট হার্ডল, এই উইকেটটা দ্রুত পড়ে গেলে আসলে বাংলাদেশের জন্য খুব কঠিন হয়ে যাবে। আমরাও আশাবাদী। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চেন্নাই টেস্টে 5 উইকেট তুলে নিয়ে নতুন মাইলফলক তৈরি করেছেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন তিনি। সেই সাথে রাওয়ালপিন্ডির ধারাবাহিকতা ধরে রেখেছেন ভারতের মাটিতে। চেন্নাই থেকে হাসান মাহমুদের সাফল্যের কথা জানাচ্ছেন হাসিনুর রহমান। ভারতকে 376 রানে অল আউট করেছে বাংলাদেশ দলের এই কীর্তির প্রধান কারিগর পেসার হাসান মাহমুদ। হাসান মাহমুদ 5 উইকেট নিয়েছেন চেন্নাই টেস্টে। এই 5 উইকেট নেবার ফলে বেশ কিছু নতুন কীর্তি করেছেন হাসান। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ভারতের মাটিতে টেস্ট খেলে এক ইনিংসে 5 উইকেট নেবার কীর্তি করেছেন লক্ষ্মীপুরের এই পেসার। সেই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের 2 ইনিংসে পরপর 5 নেয়া ক্রিকেটার এখন হাসান মাহমুদ। চেন্নাইয়ের আগে রাওয়ালপিন্ডিতেও কিন্তু 5 উইকেট নিয়েছিলেন হাসান, তাই তো প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পরপর 2 ইনিংসে 2 বার 5 মারা ক্রিকেটার এখন এই হাসান। আরও একটি কীর্তি করেছেন হাসান, চেন্নাইয়ের চিপকের এই চিদম্বরম স্টেডিয়ামে কিন্তু 11 বছর পর কোনো পেসার হিসেবে 5 নিলেন হাসান। হাসান শুধু 5টি উইকেটে নেয়নি, কিন্তু সেই উইকেটগুলো কার সেটি একবার মনে করে দেখুন। রোহিত শর্মাকে দিয়ে শুরু, এরপর শুভমান গিল, ঋষভ পান্ত, বিরাট কোহলি এবং সবশেষ জসপ্রীত বুমরার উইকেট নিয়েছেন হাসান। তাসকিন এবং নাহিদ রানার চেয়ে কোথায় এগিয়ে হাসান, নিশ্চয়ই এই প্রশ্নটা আপনার মনে আসবেই। গতিতে কিন্তু নাহিদ রানার চেয়ে অনেকটাই পিছিয়ে হাসান, তাসকিনের চেয়েও কিছুটা পিছিয়ে, কিন্তু হাসান যেখানে এগিয়ে সেটা হলো সুইং। দুর্দান্তভাবে দুদিকেই তিনি সুইং করাতে পারেন। আমাদের তাসকিন এবং নাহিদ রানা আউট সুইংয়ে পটু, কিন্তু আউট সুইংয়ের পাশাপাশি হাসান কিন্তু ইন সুইংটাও বেশ ভালো পারেন, তাই তো তিনি এতটা কার্যকরী হচ্ছেন টেস্ট ক্রিকেটে। তবে হাসানের এই ভালো বোলিংয়ের ধারাটা যেন অব্যাহত থাকে, সবচেয়ে বড় কথা তিনি যেন ইনজুরি মুক্ত হয়ে শতভাগ ফিট থাকতে পারেন, সেটাই এখন বড় চ্যালেঞ্জ এবং প্রত্যাশা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। আজ থেকে সপ্তাহে প্রতিদিন চলবে মেট্রো রেল, জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। এছাড়া একই সাথে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন। তবে প্রতি শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এর সভাকক্ষে মেট্রোর ব্যবস্থাপনা পরিচালক এসব কথা জানান। এছাড়া শুক্রবারে 7টি ট্রিপ চলাচল করবে, আর অন্যান্য দিন 198টি। এবং মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটি চালু করতে খরচ হয়েছে 20,50,000 টাকা, আর 20,67,03,591 কোটি টাকা চলতি মাসে আয়ও হয়েছে। এখন প্রতিদিন যাত্রী চলাচল করছে 3 লাখ। তবে আপাতত বন্ধ মিরপুর 10 নম্বর স্টেশন। দ্রুত সময় তা চালু করতে কাজ করা হচ্ছে। ছুটির দিনেও কর্মমুখর শিল্পাঞ্চল। গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানায় চলছে উৎপাদন, তবে অল্প কিছু কারখানায় ছুটিও রয়েছে। ব্যবস্থাপকরা জানিয়েছেন সময় মতো রপ্তানি পণ্য পাঠাতে চলছে তোড়জোড়। এরই অংশ হিসেবে শ্রমিকরা কাজেও যোগ দিয়েছেন। শ্রম আইন অনুযায়ী তারা ওভারটাইম পাবেন। সময় মতো রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য পাঠাতে চায় উদ্যোক্তারা। অনেক কারখানায় কাজের চাপ বেশি, এজন্য সরকারি ছুটির দিনেও শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা চালু রাখা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। অব্যাহত রয়েছে সড়ক মহাসড়কে টহল। শিল্প পুলিশ জানিয়েছে আশুলিয়ার সব পোশাক কারখানায় উৎপাদন চলবে। প্রায় 6 বছর ধরে বন্ধ রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র শাহবাগ শিশু পার্ক।
দীর্ঘ সময় ধরে একরকম বন্ধই পড়ে আছে এই পার্ক। দ্রুত এটি চালু করতে অন্তর্বর্তী সরকার তৎপর হবে প্রত্যাশা সাধারণ মানুষের। রাজুক বলছে, ন্যূনতম সংস্কার করে শিশু পার্ক 6 মাসের মধ্যেই চালু করা সম্ভব। 1979 সালে শহীদ জিয়া শিশু পার্ক নামে শাহবাগে সরকারিভাবে চালু হয় দেশের প্রথম শিশু কিশোর বিনোদন কেন্দ্র। 2018 সালে আওয়ামী লীগ সরকার পার্কটির নাম পরিবর্তন করে শুধু শিশু পার্ক রাখে। 6 বছর ধরে বন্ধ এই পার্ক, যার নেপথ্যে আধুনিকায়ন সহ নানা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা। এরপর আরেকবার আসে নাম পরিবর্তনের ধাক্কা। 2021 সালের 30 ডিসেম্বর ডিএসসিসির বোর্ড সভায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক নামে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বর্তমানে শিশু পার্কের ভিতর দেখে বোঝার উপায় নেই এটি ছিল একসময়ের জমজমাট বিনোদন কেন্দ্র। পার্ক আবার চালু করতে বেশ সময় লাগবে, সেটিও স্পষ্টত দৃশ্যমান। সাধারণ মানুষের অনেকের ধারণা পার্ক বন্ধ হওয়ার পেছনের কারণ রাজনৈতিক প্রতিহিংসা। এটা বন্ধ একমাত্র কারণ হলো যে আপনার জিয়া যে একটা ছিল, শহীদ জিয়া নামটা, এই কারণে এটা বন্ধ। আর এই যে দেখেন এখানে মানুষগুলো আইসা যে ছেলেরা যে খেলবে এর কোনো উপায় নাই, একদম বিশ্রী অবস্থা করে রাখছে একমাত্র পলিটিক্যাল কারণে, অন্য কোনো কারণে। এই কাজ এতদিন লাগেই না। ঢাকা শহরটা একটা যানজটের শহর, তো দূরে কোথাও মানুষ বাচ্চা টাচ্চা নিয়ে যাইতে পারে না। শিশু পার্কটা অনেক কাছে ছিল, এখানে আসতো সবাই, সবার পরিবার পরিজন নিয়ে, বাচ্চাদের নিয়ে একটু বিনোদনের। কিন্তু এটার নামকরণের বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন এই শিশু পার্কটা বন্ধ ছিল। তবে কারণ যাই হোক, পার্কটি দ্রুত চালুর দাবি রাজধানীবাসীর। অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে মনোযোগী হবে বলে আশা তাদের। এই সরকারের কাছে আমরা আবেদন জানাই যে এই কাজটা অত্যন্ত তাড়াতাড়ি হোক। সাধারণ জনগণ মানুষ অল্প টাকায় এটাতে আসতে পারবে বাচ্চাদেরকে নিয়ে। 5 বছর যাবত এটা বন্ধ হয়েছে বাচ্চাদের জন্য, এটা মানে একটা সুযোগ সুবিধা থেকে ওরা বঞ্চিত হইতেছে। এখন যদি এটা চালু হয় তাহলে বাচ্চারা খেলতে পারবে, ওদের মানসিক মানে সবকিছু, পড়াশোনার পাশাপাশি তো আবার মানসিক একটু খেলাধুলার প্রয়োজন। রাজুক বলছে, শিশু পার্কের উন্নয়ন আধুনিকায়নে এখন যে ব্যয় হচ্ছে তা দিয়ে নতুন বিনোদন কেন্দ্রই গড়া সম্ভব। পাবলিক স্পেসে আমরা বিভিন্ন উন্নয়নের নামে দেখা যায় যে কনক্রিট দ্বারা আচ্ছাদিত করে ফেলছি, ফলে দেখা যায় আমাদের সোকেবল গ্রিনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। একটি গণপরিসর যেটা অলরেডি বিদ্যমান রয়েছে সেটাকে উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প করে অধিক অর্থ ব্যয় না করে সেটাকে একই পরিমাণ অর্থ দিয়ে যদি আমরা আরও 2 থেকে 3টি গণপরিসর বিভিন্ন এলাকায় তৈরি করতে পারি তাহলে বেশি সংখ্যক মানুষ এই সুবিধাগুলি বুক করবে। অবশ্য সদিচ্ছা থাকলে, ন্যূনতম সংস্কার কাজ করলে 6 মাসেই আবার চালু করা সম্ভব শাহবাগ শিশু পার্ক। ঢাকা শহরে বিদ্যমান যত পাবলিক স্পেস আছে এগুলিকে ন্যূনতম সংস্কার করে, এত বেশি ইঞ্জিনিয়ারিং সলিউশন করার দরকার নেই আমাদের, ন্যূনতম সংস্কার করে সেগুলিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। আমার মনে হয় যে এটা যদি সংস্কার কার্যক্রম দেয় সর্বোচ্চ 6 মাস লাগার কথা, এই 6 মাসের ভিতরে সেখানে এটা মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। শিশু পার্ক চালু হলে কম খরচে শিশু কিশোররা পাবে আনন্দে মেতে ওঠার সুযোগ। সেই দিনটির অপেক্ষাতেই সবাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। উপকূলীয় এলাকায় লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও মিঠা পানির সংকটের সমাধান দিয়ে তৈরি প্রকল্প উপস্থাপন করে অনন্য গৌরব অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী সারাফ নাওয়ার। তার তৈরি জলবায়ু সহায়ক প্রকল্পটি জিতে নিয়েছে বিশ্বের সবথেকে বৃহত্তম স্থাপত্য শিক্ষার্থীদের প্রতিযোগিতা। 85টি দেশের 900-র বেশি প্রকল্পের মধ্যে টেল অব অ্যান ওশান নামের শিরোনামের প্রকল্পটি অর্জন করেছে এই অনন্য গৌরব। আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবান্বিত করা সারাফ নাওয়ার স্থাপত্যে বাংলাদেশকে নিয়ে যেতে চান আরও অনেকটা পথ। Located in Sonadia Island at Bangladesh. বঙ্গোপসাগর ঘেঁষা সোনাদিয়া দ্বীপ, যেখানে লবণাক্ততা, ঘূর্ণিঝড় এবং মিঠা পানির সংকটের মতো পরিবেশগত চ্যালেঞ্জ রয়েছে। At the northeast, there is a mangrove forest. সেই চ্যালেঞ্জকে সহজ করতে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সারাফ নাওয়ার একটি প্রকল্প তৈরি করে স্নাতকের থিসিস হিসেবে। টেল অফ অ্যান ওশান নামের সেই প্রকল্পটি ওশেনারিয়াম কমপ্লেক্সের ধারণা নিয়ে তৈরি। প্রকল্পটি সৌরশক্তি চালিত নকশায় লবণাক্ততা কমানোর পাশাপাশি বৃষ্টির পানি সংগ্রহ করে স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স তৈরি করবে, যা স্থানীয় বাস্তুসংস্থান ও সামুদ্রিক জীবনকে বিচ্ছিন্ন না করে গড়বে নিবিড় সম্পর্কে। ফলে স্থাপত্য ও প্রকৃতির মধ্যে তৈরি হবে সহাবস্থান।
এই ধরনের ক্রিটিক্যাল এরিয়াতে আর্কিটেকচার করতে গেলে সেখানে ইকোসিস্টেমকে সম্মান দিয়ে দেন ইকোসিস্টেমের যেন ক্ষতি না হয় এমন কিছু করতে হয়। তো এটার জন্য আমার প্রজেক্টটা বিশেষভাবে জুরি বোর্ডের কাছে গিয়েছিল যে আমি এমন একটা ডিজাইন করেছিলাম যেটা ইকোসিস্টেমে ইনভেসিভ কিছু হবে না, বরং সেটা ইকোসিস্টেমকে আরও রিস্টোর করবে। So the winner of Inspiral Awards 2024 in the category architecture is Saraf Nawar from Bangladesh. স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিশ্বের বৃহত্তম এই প্রতিযোগিতায় নবম বার্ষিক ইন্সপায়ারলি অ্যাওয়ার্ডস 2024-এ স্থাপত্য বিভাগে বিজয়ী হয়েছে সারাফের তৈরি এই প্রকল্পটি। 85টি দেশের প্রায় 900-র বেশি প্রকল্পের মধ্যে জিতে সারাফ গড়েছেন এই অনন্য অর্জন, যা সারা বিশ্বের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে স্বীকৃতি দেয়। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি আসলে এটা অর্জন করতে পেরেছি। তো তারা যখন আমাকে জানায়, আমাকে যখন অ্যাওয়ার্ড সেরিমনিটাতে উপস্থিত হতে বলে, তখনই আমি অবাক হচ্ছিলাম। আমি যে ক্যাটাগরিতে পেয়েছি আর্কিটেকচার ক্যাটাগরিতে, সেখানে 921টার মতন প্রজেক্ট জমা পড়েছিল এবং 1000-এর উপরে পার্টিসিপেন্ট ছিল। যমুনা টেলিভিশনকে সারাফ জানাচ্ছিলেন পথটা সহজ ছিল না মোটেই, তবে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহচর্য সেই পথটা মসৃণ করেছে। আমার বাবা মা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সাপোর্ট দিয়েছে এবং আমার ছোট ভাইও। এর বাইরে একাডেমিক্যালি আমার স্টুডিও মেন্টররা ছিলেন। স্টুডিও মেন্টরদের মধ্যে সুদীপ্তি মিস, জায়েদ স্যার এবং ন্যান্সি মিস, তারা আমাকে সাপোর্ট দিয়েছে। সারাফ নাওয়ারের এই প্রকল্পটি জুরি বোর্ডের সদস্যরাও আলাদাভাবে প্রশংসা করেছেন। তবে সারাফ নাওয়ার যেতে চান আরও বহুদূর, বর্ণিল করতে চান লাল সবুজের বাংলাদেশকে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো অ্যাক্টিভ পালস 15K রান। প্রতিযোগিতায় 3000-এর বেশি অ্যাথলেট অংশ নেন। 1 কিলোমিটার, 7.5 কিলোমিটার এবং 15 কিলোমিটার ক্যাটাগরিতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। অংশগ্রহণকারীরা বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দৌড়ের বিকল্প নেই। তারা মনে করেন সুস্থ থাকতে এমন আয়োজন নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোর 5টা, চারদিক তখন অন্ধকার। এরই মধ্যে অ্যাক্টিভ পালস 15K দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে হাজারো মানুষের ভিড়। 5:30টার মধ্যে হাতিরঝিল এলাকা অ্যাথলেটদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। 5:45টায় শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশ নেয় এই দৌড় প্রতিযোগিতায়। 1 কিলোমিটার, 7.5 কিলোমিটার ও 15 কিলোমিটার এই 3 ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। তো এটা আমার লাইফের ফার্স্ট করা একটা রান, আমি এটার জন্য অনেক হ্যাপি এবং আমি থার্ড হয়েছি। গরমেও যেভাবে আনন্দের সঙ্গে সবাই পার্টিসিপেট করেছে, ওয়ান্ডারফুল। হিউমিডিটি অলমোস্ট 92, সবাই খুব সাফল্যের সাথে কমপ্লিট করেছে। শরীর সুস্থ ফিট রাখার জন্য আমরা ম্যারাথনে দৌড় দিচ্ছি। অংশগ্রহণকারীরা বলেন, সুস্থ শরীর ও মনের জন্য দৌড়ের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে সুস্থতার জন্য দৌড় সহ নানা ব্যায়াম করারও আহ্বান জানান। সবাই অংশগ্রহণ করবে, সব বয়সের এবং সব ফিটনেসের মানুষজন, যাতে হচ্ছে যে সমবেতভাবে আমরা নিজেদের স্বাস্থ্য আরও ভালো করতে পারি। সবারই ম্যারাথনে অংশগ্রহণ করা উচিত নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আমরা আশা করি ভবিষ্যতে আরও বেশি মানুষ এটাতে পার্টিসিপেট করবে। দৌড়বিদরা বলেন, কর্মক্ষম জীবনযাত্রায় অভ্যস্ত হতে ও নানাবিধ অসুখ থেকে মুক্ত থাকতে নিয়মিত দৌড়ানোর বিকল্প নেই। আর এমন আয়োজনের মধ্য দিয়ে মানুষ অনুপ্রাণিত হবে বলে জানান তারা। আমরা আমাদের রেগুলার লাইফস্টাইলে যদি রানিংটাকে নিতে পারি, আমরা অনেক দিক থেকে বেটার থাকবো। যারা রান করতেছে না তাদেরকেও বলি যে ভাই আপনারা আসেন, সুস্থ থাকেন। এটা হলো আসলে হাঁটার কোনো বিকল্প নাই। স্বাস্থ্য অর্থনীতির উপর আমাদের চাপ কমানোর জন্য এই ধরনের ম্যারাথন সবচেয়ে বেশি প্রয়োজন আমরা মনে করি। আয়োজকরা বলেন, দেশের মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এই আয়োজন। তবে প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ অংশ নিয়েছে বলে জানান তারা। নগরবাসীর মানসিক ও শারীরিক সুস্থতায় এমন আয়োজন বাড়ানো হবে বলেও জানান তারা। চেষ্টা করেছিলাম নিজের রানার হিসাবে যতটুকু শুরু দেখেছি, বুঝেছি, ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছি। জানি না কতটুকু পেরেছি, সো এটাই আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করেছিলাম। আমরা এত প্রত্যাশা করিনি যে 2000-এর বেশি হবে। আমরা চেষ্টা করেছি যতটুকু হচ্ছে ফ্রিলি রানাররা রান করতে পারে ওইটা এনশিওর করার। এই কারণে কিন্তু আমাদের অনেক অ্যাক্টিভিটি বাদ দিয়েও আমরা কিন্তু টাইমলি স্টার্ট করেছি। এই আয়োজনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় অ্যাম্ফি থিয়েটার চত্বরে। দেশের নামকরা ব্যক্তিবর্গ, আয়রনম্যান ও নবীন প্রবীণ দৌড়বিদদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে দৌড় প্রতিযোগিতা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। সাথেই থাকুন।